অবৈধ অনুপ্রবেশ ঘিরে সীমান্তে উত্তেজনা। ৩ দিন পর পঞ্চগড় থেকে ১০ জনকে ফেরত। এবার নওগাঁ শূন্যরেখায় ২৫ জন। লালমনিরহাটে বিজিবির বাধা। আমরা জনগণকে সাথে নিয়ে পাহারা দিচ্ছি। বিএসএফকে মাইকে অনুরোধ করতেছি যাতে অবৈধভাবে এইভাবে রাতে অন্ধকারে যাতে পুশিং না করে। পুশিনের নামে সীমান্তে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। কোনোভাবেই বরদাস্ত করবে না ঢাকা। সম্পর্ক পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর। যদি আমাদের সত্যিকার অর্থে কোনো বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে থাকে আমরা তাদের নিব, কিন্তু প্রমাণ সাপেক্ষে। পুশিনকে আমরা অ্যালাউ করছি না। ভারত এবং বাংলাদেশ সম্পর্ক যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে, এবং যে ডিপ্লোমেসি আছে, যে বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশে অবলম্বন করা উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমদানি রফতানির আড়ালে অর্থ পাচার ঠেকানো কঠিন হলেও সচেষ্ট সরকার। সংসদে প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী। গুজব রোধে সাইবার সুরক্ষা আইনে আনা হচ্ছে সংশোধনী। এসএসসি পরীক্ষার ফল ঘোষণা ২০ জুলাই। কারিকুলামে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি সহ নতুন ৪ বিষয়। জুলাই থেকে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা বিতরণ শুরু। হামে আরও ৮ শিশুর মৃত্যু। অ্যান্টিবডি তৈরি হতে লাগতে পারে ২০ জুন। নোটিশের জবাব পাওয়ার পরই ৮ দিনের বিষয়ে সিদ্ধান্ত। জনস্বার্থে কঠোর হতে পিছপা হবে না সরকার। ইউপিও প্যানেল চেয়ারম্যানের ক্ষমতার দ্বন্দ্ব। সংঘর্ষের রণক্ষেত্র হবিগঞ্জের বানিয়াচং। আহত অর্ধশতাধিক। টিয়ার শেল নিক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এবং ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ জয়ে মরিয়া মেসি, রোনালদো, মদ্রিচ। এখনও মাঠের অনুশীলনে নামেননি নেইমার। নাসার বিশেষ ট্রেডমিলে চোটমুক্ত হওয়ার চেষ্টায় সেলেসাও স্টার। একের পর এক পুশিন চেষ্টা ঘিরে বিভিন্ন সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা। জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় ৩ দিন পর পঞ্চগড় সীমান্তের শূন্যরেখা থেকে নারী শিশুসহ ১০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। নওগাঁ সীমান্ত দিয়ে ৩ ঘন্টা ধরে দফায় দফায় ২৫ জনকে পুশিনের চেষ্টা হলেও রুখে দিয়েছে বিজিবি ও গ্রামবাসী। তাদের রাখা হয়েছে শূন্যরেখায়। লালমনিরহাট সীমান্ত দিয়ে ৫০ থেকে ৬০ জনকে পুশিনের চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে বিজিবি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে পুশিন বা জোর করে মানুষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। চলতি মাসেই ঠাকুরগাঁও, লালমনিরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড় সহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অন্তত ২০টি পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বেশ কিছু জায়গায় নারী শিশুদের সীমান্তের শূন্য রেখায় অসহায় অবস্থায় ফেলে রাখে বিএসএফ। এর মধ্যে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশিনে ব্যর্থ হয়ে খোলা আকাশের নিচে ১০ জনকে বসিয়ে রাখা হয়। ৩ দিন পর রোববার রাতে তাদেরকে ফেরত নিয়েছে বিএসএফ। স্থানীয়রা জানান, রাতের আধারে আলো নিভিয়ে ওই ১০ জনকে সরিয়ে নেওয়া হয়। কালকে হঠাৎ করেই তাদের দীর্ঘ সময় লাইট বন্ধ থাকে। বন্ধ থাকার পরে এক সময় তারা গেটের ভিতরে তাদেরকে নিয়ে যায়। সকালবেলা দেখি এখানে নাই। এখন পরিস্থিতি ভালো আছে। ইন্ডিয়ান বিএসএফও এখন নাই, উত্তেজনা নেই। রাতে 2:40-এর দিকে ওরা ওই প্রথমে বর্ডার সিকিউরিটি লাইট অফ করে দিয়ে পরে ওদেরকে নিয়ে চলে গেছে। আমাদেরকে জানিয়েছে, আমরা সতর্ক ছিলাম যাতে নিয়ে যাওয়ার কথা বললে আবার অন্য কিছু না করে। রোববার রাত ১০টা থেকে ৩ ঘন্টা ধরে অন্তত ১০ বার ২৫ জনকে নওগাঁর নিতপুর সীমান্ত দিয়ে জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে তা রুখে দেয় বিজিবি ও গ্রামবাসী। বর্তমানে পুনর্ভবা নদীর শূন্যরেখায় অবস্থান করছেন তারা। ইন্ডিয়ার লোকজনকে রেখে দিয়েছে শূন্যরেখায়। ওনারা বাংলাদেশে ঢোকার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছে। বিএসএফ আসছিল এই গাছের এখানে। ওরা লিয়ানে প্রায় ২০ থেকে ২৫ জন ইন্ডিয়ান নাগরিক এনে তারা পুশিনের চেষ্টা করেছিল। আমরা গ্রামবাসী, বিজিবি মিলে আমরা প্রতিরোধ করেছি। বাংলাদেশ বিজেপি জানার পরে এবং এলাকাবাসী সবাই মিলে একসাথে প্রতিরোধ করে তারা পুশিন করতে ব্যর্থ হয়েছে। অবৈধ প্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তেও জোরদার করা হয়েছে টহল। ২ দিন আগে হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশিনের চেষ্টা করলে রুখে দেন বিজিবি সদস্য ও গ্রামবাসী।
লালমনিরহাট সীমান্ত দিয়ে বারবার পুশিনের চেষ্টা করে যাচ্ছে বিএসএফ। রোববার রাতেও 50 থেকে 60 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পুশিনের নামে সীমান্তে চলছে মানবাধিকার লঙ্ঘন, আইনের তোয়াক্কা করছে না বিএসএফ বলছেন বিশ্লেষকরা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাফ কথা, কোনোভাবেই বরদাস্ত করা হবে না পুশিন। সম্পর্ক পুনরুদ্ধারে ভারতকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ। ফায়ার করতে বাধ্য হব, সাবধান, হুঁশিয়ার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সীমান্তে পুশিন নিয়ে উত্তেজনা শুরু হয়েছে। বাংলাদেশি দাবি করে প্রতিদিনই পুশিনের চেষ্টা অব্যাহত রাখছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ অবস্থায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বিজিবি বিএসএফ বৈঠক, যেখানে আলোচনায় অগ্রাধিকার পেতে পারে পুশিন ইস্যু। সীমান্তে অস্থিরতা উভয় দেশের জন্য ক্ষতিকর দাবি করে বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত সংকট প্রকট হয়েছে। খুবই ব্লেটেন্ট বাংলাদেশ বিরোধিতা শুভেন্দু অধিকারী এবং তার দলের, সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেননি এবং সেটাকে উপজীব্য করেই তারা এখন মনে হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতাকে আরো সুসংহত করতে চাইছেন। কিন্তু এই যে তথাকথিত অবৈধ বাংলাদেশি তারা খুঁজে বের করেছে, এবং এর মধ্যে অবৈধ বাংলাদেশি থাকতেও পারে, আমি জানি না, ভেরিফিকেশন হওয়া প্রয়োজন। এটি ফেরত পাঠানোর আন্তর্জাতিক স্বীকৃত অনেক পদ্ধতি আছে এবং সিভিলাইজ অনেক পদ্ধতি আছে যেটি অন্যান্য রাষ্ট্র অনুসরণ করে, ভারতও সেটি করতে পারত। অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিতে হবে। যদি আমাদের সত্যিকার অর্থে কোনো বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে থাকে, আমরা তাদের নিব, কিন্তু প্রমাণ সাপেক্ষে, এবং সেটা আমরা করব। অশান্ত সীমান্ত কোনোদিনই আমাদের জন্য, কারোর জন্য শুভকর হবে না। পুশিন বন্ধে দিল্লিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুবা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব পড়তে পারে। কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে, এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা, যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে পুশিন নিয়ে ভারতকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে ঢাকা। বুলবুল রিজা, সময় সংবাদ, ঢাকা। এবার আসছে বাজেটের খবর। আমদানি রফতানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকানো কঠিন হলেও সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক মাধ্যমে গুজব ও অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইনের সংশোধনী আনা হচ্ছে, শাস্তির বিধানেও আনা হচ্ছে পরিবর্তন। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যরা দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে মন্ত্রীদের প্রশ্ন করেন। এবং এই যে বরাদ্দগুলো আসে, এটা কিন্তু প্রতি বছর আমদানি রফতানির আড়ালে পাচার হচ্ছে $8 বিলিয়ন। সংসদে এমন তথ্য তুলে ধরে পাচার বন্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে বাণিজ্য মন্ত্রী জানান, বছরে $130 বিলিয়ন বিশাল আমদানি রফতানি বাণিজ্যের মধ্যে কোন পণ্যের আড়ালে অর্থ পাচার হচ্ছে সেটা বের করা কঠিন, তারপরও সচেষ্ট আছে সরকার। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন, এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা। প্রায় 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয়। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই, যথাযথ ব্যবস্থা আমরা নিব।
অনলাইনে মানহানিকর অপতথ্য রোধে সরকারের পদক্ষেপ নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন 2026 নামে আইনের সংশোধনী আনতে যাচ্ছে সরকার। অপরাধের সংজ্ঞা ও শাস্তির বিধানে আনা হবে পরিবর্তন। ফেসবুক কর্তৃপক্ষকেও আইনের বিধানে রাখা হবে। সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব, এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। মেটা বলেন বা টুইট বলেন, আরো যারা বলেন, তারা বলে যে তোমাদের তো আইনটা ঠিকমতো নাই, সুতরাং আইনি কভার না থাকলে সেটা প্রেসার দেওয়া যায় না। সেই বিধানটা করবো মাননীয় স্পিকার। দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ শুধু সরকারি দলের এমপিদের দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে মন্ত্রী জানান, শিগগিরই বিরোধী দলের এমপিদেরও বরাদ্দ দেওয়া হবে। যে সমস্ত এমপি মহোদয়রা আমাদের কাছে চাহিদাপত্র দেয়, সেখানে আমরা বরাদ্দ দিয়ে থাকি। আমার মনে হয় যে কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। এদিকে বিদেশে যেতে কর্মীদের হয়রানি, প্রতারণা বন্ধ ও প্রবাসীদের সহায়তায় নেয়া সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কিছু দেশে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মোট বরাদ্দ দেওয়া হচ্ছে 3,08,924 কোটি টাকা, যা গেল অর্থ বছরের সংশোধিত এডিপির তুলনায় প্রায় 1 লাখ কোটি টাকা বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। বাড়ানো হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা খাতের বরাদ্দ। 11 জুন সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 3,08,924 কোটি টাকা, যা মোট প্রস্তাবিত বাজেটের প্রায় 33.3%। এর মধ্যে 16.7% বরাদ্দ পেয়ে তালিকার শীর্ষে পরিবহন ও যোগাযোগ খাত। বরাদ্দ দেওয়া হয়েছে 50,092 কোটি টাকা। মোট বরাদ্দে 15.86% পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে শিক্ষা খাত। বরাদ্দ পেয়েছে 47,591 কোটি টাকা। বেড়েছে স্বাস্থ্য খাতের বরাদ্দ, 35,530 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে প্রস্তাবিত এডিপিতে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 10.9% বরাদ্দ দেওয়া হয়েছে টাকার হিসেবে, যা দাঁড়ায় 32,691 কোটি টাকা। আর এডিপির মোট বরাদ্দে 3.61% পেয়েছে কৃষি খাত। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধরপুর শোধনাগার থেকে প্রথম ধাপে 50 কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে যুক্ত হবে আরও 50 কোটি লিটার। সকালে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের 97% কাজ সম্পন্ন। ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিকল্প ও টেকসই উৎস নিশ্চিতে মেঘনার পানি শোধনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আশা মন্ত্রীর। পানি ঢাকা শহরের জন্য নিতাম, এটাতে গ্রাউন্ড লেয়ারটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় 1,000 মিটার নেমে যাচ্ছিল। একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে। রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতির দায়িত্ব পালনে বাংলাদেশের উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন ল্যাভরভ। বৈঠকে জাতিসংঘের কার্যকারিতা বৃদ্ধি, বহুপাক্ষিক কূটনীতিকে শক্তিশালী করা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 55 বছর পূর্তি উপলক্ষে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। আলোচনায় উঠে আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়ে। প্রকল্পটি পূর্ণ সক্ষমতায় চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। এখনও ব্যবহারিক পরীক্ষা চলমান থাকলেও 20 জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে 4টি নতুন বিষয়। এদিকে জুলাই থেকে প্রাথমিক স্কুল ড্রেস, ব্যাগ, জুতা বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল, লিখিত পরীক্ষা শেষ হয় 20 মে। এখনো চলছে ব্যবহারিক পরীক্ষা। এবার অংশ নিয়েছেন 18,57,344 জন। এসএসসি পরীক্ষা পুরোপুরি শেষ না হলেও শিক্ষামন্ত্রী জানান, ফল প্রকাশ করা হবে 20 জুলাই। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আরও জানান, আগামী বছর 7 জানুয়ারি থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। মন্ত্রী জানান, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে 4টি নতুন বিষয়। পরিমার্জনের জন্য আমরা বসছি এবং সেগুলি আমরা রেডি করে ফেলেছি। আর আমরা 2027-এর বই আমরা 2026-এর ডিসেম্বর 25-এর ভিতরে দেব। কারিকুলামের উপর ব্যাপক কাজ চলছে। টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি, 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানান, আগামী জুলাই থেকেই প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা মোজা দেয়া শুরু হবে। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা করছি। আগামী জুলাই আগস্টের ভিতরে আমরা পাইলটে যাচ্ছি। এই পাইলটে পাট মন্ত্রণালয় থেকে 5 লক্ষ পাটের স্কুল ব্যাগ প্রদান করবে। ইউনিফর্ম এবং জুতো স্টুডেন্টসদের কাছে, প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া, সেখানে এলজিআরডি মন্ত্রণালয় থেকেও বড়ভাবে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পাইলট প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে 1 লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস সহ বিভিন্ন সামগ্রী দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত 4, আহত 10। কক্সবাজারে 2 বাসের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত 9 যাত্রী হাসপাতালে। হাম ও উপসর্গে প্রাণ গেছে আরও 8 জনের, নতুন আক্রান্ত 1185 জন। টিকার কারণে নতুন ভর্তি কমলেও জটিল রোগীদের নিয়ে বাড়ছে শঙ্কা। হামের সঙ্গে অ্যাডিনো ও বোকা ভাইরাসের সংক্রমণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে নিউমোনিয়ায় বিকল হচ্ছে শিশুর ফুসফুসের টিস্যু। চিকিৎসকরা বলছেন, পুষ্টি সমৃদ্ধ খাবারের পাশাপাশি সুস্থ হওয়ার পর অন্তত 1.5 মাস রাখতে হবে আইসোলেশনে। এখনো উৎকণ্ঠা হাসপাতালের হাম ওয়ার্ড জুড়ে। রাজধানীর শিশু হাসপাতালে হামে নতুন রোগীর সংখ্যা কমলেও শঙ্কায় দিন পার করছেন দীর্ঘদিন জটিল অবস্থায় ভর্তি থাকা শিশুর অভিভাবকরা। শুরুতে সাধারণ জ্বর, সর্দি থেকে নিউমোনিয়া, এরপর ফুসফুসের সংক্রমণ। এতেই কাবু হচ্ছে শিশুরা, সুস্থ হতেও সময় লাগছে বেশি। ওষুধ অনেক দিন খাওয়াই, 2-4 দিন যেই খাওয়ানো বাদ দিই আবারই জ্বর ওঠে। ওইরকম করে প্রায় 1 মাসেরও বেশি দরকার আপনার খালি ওষুধের উপর রাখ। ঈদের পরের দিন ওর হঠাৎ করে জ্বর আসে, জ্বর আসার 2 দিন পরে ওর হাম হয়। হাম হওয়ার পরে কাশ, তারপর ওর বিভিন্ন ধরনের রিয়াকশন দেখা যায়। প্রথমে মানে এই যে ঠান্ডা ব্যথা করতো, ফুলে যেত, তারপরে জ্বর আসতো, জ্বর আসার পরে নাকে রক্ত দিত। চিকিৎসকরাও বলছেন, টিকার সুফলে নতুন রোগী কমলেও জটিল রোগীদের অবস্থা আশঙ্কাজনক। মারাত্মক নিউমোনিয়ায় বিকল হচ্ছে শিশুর ফুসফুসের টিস্যু। বাইরে থেকে যে রোগীগুলো আসতেছে এখন, সেগুলো কিন্তু সাধারণ যে বললাম নতুন আক্রান্ত কোনো রোগী না, আগে হাম হয়েছিল, তাদের জটিলতা নিয়ে মানে কমপ্লিকেশন নিয়ে আসতেছে, স্পেশালি নিউমোনিয়া। এবং এই নিউমোনিয়াটা এত খারাপ যে তার শ্বাসকষ্ট কোনোভাবেই কমে না। অক্সিজেন দেওয়ার পরেও তার ডিসচার্জ রিলিভ হয় না, কারণ তার বাইলেটার লাং সিভিয়ারলি ড্যামেজ। এই জন্য অক্সিজেন এক্সচেঞ্জ করার জন্য যে জায়গাটা, টিস্যুটা, ভালো টিস্যুই নেই, টিস্যুই নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া নতুন করে শঙ্কা বাড়াচ্ছে অ্যাডিনো ও হিউম্যান বোকা ভাইরাসের সংক্রমণ, যার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা। আমরা রেসপিরেটরি প্যানেল টেস্ট করে দেখতেছি, বা লাং প্যানেল করে অ্যাডেনো ভাইরাস, বোকা ভাইরাস এগুলো দিয়েও নিউমোনিয়া হচ্ছে। মিজেলসে কমছে, আবার অ্যাডেনো ভাইরাস বা বোকা ভাইরাসও আবার কমায় দেয়। এই ডাবল অ্যাকশনের জন্য তার ইমিউনিটি আরও সাপ্রেসড, এই জন্য তার ইনফেকশনটা সিভিয়ার আকার ধারণ করে।
হাম পরবর্তী জটিলতা থেকে শিশুকে সুরক্ষা দিতে সুস্থ হওয়ার পরও অন্তত 1.5 মাস বিশেষ সচেতনতার মধ্যে রাখার পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পরই আদ্দিন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জনস্বার্থে সরকার যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলেও জানান তিনি। এছাড়া হামের টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে 20 জুন পর্যন্ত। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার বিকেল 5টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে আরও 2 দিন সময় দেওয়া হয়। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, মঙ্গলবার জবাব পাওয়ার পরেই হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের ব্যত্যয় ঘটেছে এবং অপরাধ বিবেচনা করেই নেওয়া হবে ব্যবস্থা। বৈধ না অবৈধ আমরা জেনেই দিয়েছি। আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে দে উইল গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। আমরা মিনিস্ট্রি আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। হাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি তৈরি হতে 20 জুন পর্যন্ত সময় লাগবে। জুন 20 পর্যন্ত আমার অ্যান্টিবডি ক্রিয়েট হতে লাগবে। আমার জুন 20 পর্যন্ত দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন একেবারে এটাকে মাটির নিচে নিয়ে যাবে, তারপরে শুরু করবো ইনশাআল্লাহ। এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদান হিসেবে 1 লাখ আইভি স্যালাইন দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে আক্রান্তের হার কমিয়ে আনতে সরকার সব ব্যবস্থা নিয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেখানেও কিন্তু প্রত্যেকটি স্টেক হোল্ডারের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে এই ডেঙ্গু মৌসুমে আমরা ডেঙ্গুর রোগীর সংখ্যা কমাতে চাচ্ছি এবং তারপরেও যারা আক্রান্ত হবেন তাদেরকে যেন যথাসময়ে চিকিৎসা দেওয়া যায় সেই প্রস্তুতি গ্রহণ করেছি। সেন্ট্রাল স্টোরের পাশাপাশি বিভিন্ন উপজেলায় আরও 20 থেকে 25,000 স্যালাইন মজুত রয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। আমার রোগী আছে, আমাকে 20 প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার নিয়ে সংঘর্ষে জড়ালেন প্যানেল চেয়ারম্যান এবং কারামুক্ত চেয়ারম্যানের সমর্থকেরা। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হবিগঞ্জের বানিয়াচংয়ের বড়ইউরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। স্থানীয়রা জানান, অপারেশন ডেভিল হান্ট চলার সময় গ্রেপ্তার হন বড়ইউরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ফরিদ আহমেদ। পরে ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেন প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা মিজানুর রহমান কপিল। কারাভোগ করে ফরিদ আহমেদ জামিনে মুক্তি পাওয়ার পর চেয়ারম্যানের দায়িত্বভার নিতে চাইলে তাতে আপত্তি জানান মিজানুর রহমান কপিল। এ নিয়ে দুজনের মধ্যে চলছিল দ্বন্দ্ব। এর মধ্যে সোমবার সকালে ইউনিয়ন পরিষদে কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে ফরিদ আহমেদ উপস্থিত হলে উত্তেজনা তৈরি হয়। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ফরিদ আহমেদ ও মিজানুর রহমান। পরে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের সমর্থকরা। প্রায় 2 ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহত হন অন্তত 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সময় সংবাদ, হবিগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। এদিকে কক্সবাজারে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 1 শিশু নিহত হয়েছে। আহত 9 যাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই প্রাণ গেল নারী, শিশুসহ 4 জনের। সোমবার হবিগঞ্জের মাধবপুর থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল দিগন্ত পরিবহনের বাস। ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের বৈষম্যরা এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই 2 পুরুষ, 1 নারী ও 1 শিশুর মৃত্যু হয়। আহত হন 15 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরিবারের থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে হাইওয়ে পুলিশ। গাড়ি উল্টা পড়ছে, আয়াসাইরা দিয়ে তলে পড়ছে 4 জন লোক। তারপর তো ওই মীরা আক্তারের
এবে কন্যা সাইরা আলগি দিয়ে দিয়া লোকটি বাইর করছি। মৃত সংখ্যা আপাতত 4 জন এবং বাড়তে পারে। তারপরে হচ্ছে গুরুতর আহত আছে 6 জন, সবাইকে সদর হাসপাতাল এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদিকে কক্সবাজার থেকে ঢাকা আসছিল এভারগ্রিন পরিবহনের একটি বাস, অন্যদিকে চকরিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল শরীফ এন্টারপ্রাইজের বাস। চকরিয়ার মেদাকচ্ছপিয়া এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শরীফ এন্টারপ্রাইজের বাসের ছাদ খুলে রাস্তায় পড়লে এক শিশু মারা যায়। আহত 8 থেকে 9 যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, ন্যূনতম 30,000 টাকা বেতন নির্ধারণ সহ 6 দাবিতে চলছে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন। জরুরি সেবা চালু থাকলেও কিছু হাসপাতালে ভোগান্তিতে পড়েন রোগীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইন্টার্নদের। দাবি আদায়ে ইন্টার্ন চিকিৎসকদের স্লোগান। নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম 30,000 টাকা বেতন, ট্রেনি চিকিৎসকদের নবম গ্রেডের সমমান বেতন নির্ধারণের পাশাপাশি বিএমইউ ও বিসিপিএস পরীক্ষার ফি কমানোর দাবিতে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই দাবিগুলো কিন্তু শুধু আমাদের স্বার্থের জন্য নয়, এটা দেশবাসী এবং রোগীদের স্বার্থের জন্য। আমরা আমাদের নিরাপত্তা যাচ্ছি, আমাদের যে বেতন ব্যবস্থা নিয়ে সেটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, আমাদের আদার যে সমস্ত সমস্যাগুলো আছে আমাদেরকে সেগুলোই পরিপূর্ণ করছি। শুধু আশ্বাস না, অ্যাকশনও নিতে হবে। অ্যাকশন নিলে পরে তারপরে আমরা আশা করব যে আমরা আমাদের কর্মের দিকে ফিরে যাব। বরিশালে ক্লাস বর্জন করে ধর্মঘট পালন করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবনা বৈষম্যমূলক ও অযৌক্তিক দাবি করেন তারা। আমাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে আমরা আমাদের লাইফ কিভাবে লিড করব? আমাদের বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। বিজ্ঞপ্তি বিসিপিএস একটা নোটিশ দিয়েছে, কিন্তু স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় দিলে সেটা প্রজ্ঞাপন জারি করলে সেখানে আমরা সন্তুষ্ট থাকবো। আমরা আশা করতেছি সরকার আমাদের দাবির বিষয়ে আন্তরিক হবে, আমরা ক্লাসে ফিরতে চাই। একই দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দ্রুত দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। এছাড়া কর্মবিরতি পালন হয়েছে রাজশাহী ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালেও। এদিকে সচিবালয়ে এ নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, দাবি দেওয়া পর্যালোচনা করে নেওয়া হবে ব্যবস্থা। এটা নিয়ে আমাদের সচিব মহোদয়, ডিজি মহোদয় ওনারা বসবেন। আন্দোলন তো মানুষ করবেই, গণতান্ত্রিক দেশ, যার যার রাইট আছে। আমরা দেখবো তাদের মধ্যে গ্রহণযোগ্য কথাবার্তা কতটুকু আছে। উইল অ্যাকসেপ্ট দ্যাট। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপান সহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ধসে পড়ছে একের পর এক ভবন, জীবন বাঁচাতে ছুটছেন মানুষ। স্থানীয় সময় সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে হঠাৎই কেঁপে ওঠে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল মিন্দানাও দ্বীপ। বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, হতাহত হয়েছেন বেশ কয়েকজন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানায় ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। সারাঙ্গানি প্রদেশের একটি স্কুলে সকালে পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় অনুভূত হয় এই তীব্র কম্পন। ভয়ে ছোটাছুটি করেন শিশুরা। স্থানীয় পুলিশ প্রধান জানান, ঝাঁকুনিতে পুলিশ ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে অনেক মানুষ ভবন ছেড়ে বাইরে চলে আসেন। কেউ কেউ ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। ভূমিকম্পের পর ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও জাপান সহ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করে। পরে পরিস্থিতি মূল্যায়নের পর অধিকাংশ এলাকায় সতর্কতা ধীরে ধীরে প্রত্যাহার করে নেওয়া হয়। পশ্চিম ইন্দোনেশিয়া সময় সকাল 7:11 পর্যন্ত বিএমকেজির পর্যবেক্ষণে 6.7 ও 5.9 মাত্রার দুটি আফটার শক রেকর্ড করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বিশ্বের অন্যতম অঞ্চল হল ফিলিপিন্স ও ইন্দোনেশিয়া। দুই দেশেই রয়েছে প্যাসিফিক রিং অফ ফায়ারের অবস্থান, যার কারণে দেশ দুটি প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। এশিতা আক্তার, সময় সংবাদ। ইসরায়েলে আপাতত হামলা বন্ধের ঘোষণা ইরানের। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের উপর হামলা বন্ধ রাখার বিষয়ে আইআরজিসির এই সিদ্ধান্তের কথা। ফের লেবাননের উপর হামলা হলে তেল আবিবকে আরও কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। তাই
অবিলম্বে আগ্রাসন ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় ইরান। খেলার খবর, মেসি, নেইমার, রোনালদো, মদ্রিচ প্রত্যেকেই খেলছেন নিজেদের শেষ বিশ্বকাপ। তবে এই ফুটবল গ্রেটদের মধ্যে কেবল নেইমারই এখনও নামেননি মাঠের অনুশীলনে। তবে থেমে নেই ব্রাজিলের পোস্টার বয় নাসার বিশেষ ট্রেডমিলে করছেন চোট মুক্ত হওয়ার চেষ্টা। প্রথম ম্যাচের আগে ফিট হওয়ার আশা সেলেসাও স্টারের। চুলে ড্যাশিং হেয়ার কাটিংয়ে বিশ্বকাপের জন্য গ্ল্যামারাস লুক স্টাইলে বরাবরই নেটিজেনদের কাছে আলাদাভাবে নজরে আসেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার জুনিয়র। ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ারে এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ, তাই স্বাভাবিকভাবেই বিশেষ গুরুত্ব পাচ্ছেন এই সেলেসাও তারকা। তবে ভুললে চলবে না, নেইমার আর ইনজুরি একই মুদ্রার এপিঠ ওপিঠ। ইনজুরির করাল গ্রাস প্রায় সময়ই চোখ রাঙিয়েছে এই তারকা খেলোয়াড়ের জীবনে। বিশ্বকাপ ক্যাম্পের 10 দিন আগে ডান পায়ের মাংসপেশিতে চোট ধরা পড়ে নেইমারের, যে কারণে খেলা হয়নি একটি প্রস্তুতি ম্যাচও। এখনও অনিশ্চিত বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের মাঠে নামা নিয়ে। তার শরীরের কিছু ফিটনেস পরীক্ষা শেষে চিকিৎসকরা সবুজ সংকেত দিলেই কেবল মাঠে নামানো হবে নেইমারকে। কোচ আনচেলত্তিও নেইমারকে খেলানো নিয়ে আশাবাদী, কিন্তু নেইমার নিজে আশাবাদী তো? উত্তরটা সম্ভবত হ্যাঁ, কারণ নিজের শেষ বিশ্বকাপে সবটা উজাড় করে দিতে মরিয়া এই সুপারস্টার। প্রথম ম্যাচে মাঠে নামার লক্ষ্যে অনুশীলন করছেন নাসার তৈরি বিশেষায়িত ট্রেডমিলে। অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলে দৌড়ে পেশিকে গতিময় করার চেষ্টা করছেন তিনি। নাসার এই বিশেষ ট্রেডমিলে দৌড়ালে চাপ পড়ে না পেশিতে, অনুশীলন করা যায় নিরাপদে, আর রিকভারিটাও হয় দ্রুত। হেক্সা মিশনে নামার আগে নেইমারের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেলেসাও ম্যানেজমেন্ট। পুরো ফুটবল বিশ্বের নজর এখন তার মেডিকেল রিপোর্টের দিকে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবৈধ অনুপ্রবেশ ঘিরে সীমান্তে উত্তেজনা, 3 দিন পর পঞ্চগড় থেকে 10 জনকে ফেরত। এবার নওগাঁর শূন্য রেখায় 25 জন। সম্পর্ক পুনরুদ্ধারে পশ্চিম চেষ্টা বন্ধের আহ্বান ঢাকার। আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকানো কঠিন হলেও সচেষ্ট সরকার, সংসদে প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী। গুজব রোধে সাইবার সুরক্ষা আইনে আনা হচ্ছে সংশোধনী। এবং হামে আরও 8 শিশুর মৃত্যু, অ্যান্টিবডি তৈরি হতে লাগতে পারে 20 জুন। নোটিশের জবাব পাওয়ার পরই 8 দিনের বিষয়ে সিদ্ধান্ত। জনস্বার্থে কঠোর হতে পিছপা হবে না সরকার। এই ছিল সন্ধ্যার সময়ের পর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ যশোয়া। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।